গল্পের শুরুতেই আমরা একটা মা আর তার ছেলেকে দেখতে পাই যারা ওহাইও থেকে ক্যালিফোর্নিয়া শহরের দিকে যাচ্ছে। এখানে মাটার নাম ম্যারি আর ছেলেটার নাম এলাইজা। যার সময় ম্যারি এলাইজাকে খুশি করার জন্য বলে যে, দেখবে তুমি পথে অনেক বড় একটা জু পাবে আর সেখানে অনেক ধরনের পশু পাখিরাও আছে। কিন্তু এলাইজার কথা শুনে মনে হচ্ছে যে সে ওহাইও শহরে অনেক ভালো ছিল, ক্যালিফোর্নিয়া যেতে তার মোটেও ইচ্ছা করছে না। এরপর সে আবার তার মাকে বলে যে, মম, আমি পাপাকে অনেক বেশি মিস করছি। তখন ম্যারি বলে যে, আমিও তোমার পাপাকে মিস করছি। আসলে এলাইজার বাবা বেঁচে নেই। এদিকে ছেলের সঙ্গে কথা বলতে বলতে ম্যারি একটা ভুল রাস্তায় চলে আসে, আর এটা বুঝতে পেরে যখন সে ইউটার্ন নেবে ঠিক তখনই পুরো মাটি কাঁপতে শুরু করে। আর হঠাৎ করে দেখা যায় যে তাদের গাড়ির সামনে একটা প্লেন ক্রাশ হয়ে গিয়েছে। গাড়ির সামনের কাজটা তাদের চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এটা দেখতে পেয়ে তো এলাইজার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই প্লেন ক্রাশ হওয়ার জায়গায় দৌড়াতে থাকে। ম্যারি তখন তাকে বারবার থামতে বলে, কিন্তু এলাইজা কথা না শোনায় ম্যারিও তখন তার পেছনে পেছনে ছুটে সেখানে যায় আর গিয়ে দেখতে পায় যে ওটা একটা পুরাতন যুদ্ধ বিমান। ম্যারি তখন তাড়াতাড়ি এখানকার লোকাল পুলিশকে কল করে আর দুর্ঘটনার সম্পর্কে জানিয়ে দেয়। ঠিক তখনই এলাইজার নজর পড়ে পাইলটের দিকে। সে তার মাকে বলে যে, পাইলট তো এখনও জীবিত আছে মম, আমাদের এক্ষুনি তাকে সাহায্য করা উচিত, আর না হলে কিন্তু সে আগুনে পুড়ে দ্রুতই মারা যাবে। তখন ম্যারিও এলাইজার সঙ্গে সঙ্গে দ্রুত প্লেনের কাছে যায় আর পাইলটও ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। ম্যারি তাকে অনেক কষ্টে প্লেন থেকে বের করে। পুরো প্লেনেই তো আগুন ধরে গিয়েছিল, তাই যদি আর একটু দেরি হতো তাহলে হয়তো বা পাইলট এখানেই মারা যেত। ম্যারি এরপর তাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসে, আর এই লোকটার নাম হলো থিওডোর। সে আমেরিকান একজন সোলজার। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো ইনি কিন্তু বর্তমান সময়ের নয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। পৃথিবীর কোনো একটা রহস্যের মাধ্যমে টাইম ট্রাভেল করে সে 2020 সালে পৌঁছে গিয়েছে, মানে তার সময় থেকে ভবিষ্যৎ সময়ে। তবে প্রবলেম কোথায় জানো? এটা কিন্তু ওই লোকটা বা ম্যারি প্রথমে কেউই বুঝতে পারছে না। তো যুদ্ধের সময় এই লোকটা আবার বার্মা মানে মায়ানমারের দিকে লড়াই করছিল, কিন্তু এখন সে পৌঁছে গিয়েছে তার শহর ওহাইওতে। থিওডোর তার জীবন বাঁচানোর জন্য ম্যারিকে ধন্যবাদ জানায় আর এরপর জিজ্ঞাসা করে যে, তোমরা কি ইংলিশ নাকি জার্মান? কিন্তু আমি তো আমেরিকা থেকে বিলং করি। এরপর আবার থিওডোর তাদেরকে পাগলের মতো বলতে থাকে যে, তোমরা এখানে কি করছো? জানো না বর্তমানে এখানে যুদ্ধ চলছে? আমি মাত্রই একটা জঙ্গি জাহাজকে ধ্বংস করে এসেছি। এলাইজা তখন বলে যে, আপনার কোথাও ভুল হচ্ছে আঙ্কেল, এটা কিন্তু বার্মা নয়, এটা ওহাইও শহর। কিন্তু এটা শুনে থিওডোর যখন আশেপাশে তাকায় তখন কোনো যুদ্ধের চিহ্নই দেখতে পায় না। সে তো পুরো অবাক হয়ে পড়ে যে আমি কোথায় আসলাম। সামনে একটা পানির ট্যাঙ্কে সে এখানকার নাম লেখা দেখতে পায়, আর এইবার সে সত্যি সত্যি চমকে যায়। এদিকে ম্যারিতে অলরেডি পুলিশকে খবর দিয়ে রেখেছে আর এখানকার লোকেশনও দিয়ে রাখে। ঠিক তখনই আমরা আকাশে একটা রঙিন মেঘের কুণ্ডলী দেখতে পাই, যা দেখে মনে হচ্ছিল যে এখান থেকে একটা পোর্টাল বা হোল তৈরি হয়ে গিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা থিওডোরকে হাসপাতালে দেখতে পাই, আর হাসপাতালে পুলিশ এসে ম্যারির কাছ থেকে পুরো ঘটনাটার বর্ণনা শুনছিল। ম্যারি বলে যে প্লেন ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে ওখান থেকে বাঁচিয়ে নিই, কিন্তু সে আমাদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। সে নাকি কোথায় যুদ্ধ করছিল, এমনকি সে নাকি একটা জাহাজকেও ধ্বংস করেছে। তার কথা তো কেউই বিশ্বাস করছিল না, কিন্তু ছোট্ট এলাইজা শুধুমাত্র ভাবছিল যে সে হয়তো সত্যি কথাও বলতে পারে। তখন পুলিশ ম্যারিকে বলে যে, আমরা আপনাদের গাড়িটা ঠিক করে দেব আর এরপর আপনারা এখান থেকে যেতে পারেন। এদিকে এলাইজা তো থিওডোর রুমের বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল, যেখানে আবার একজন পুলিশ তাকে পাহারা দিচ্ছিল। এলাইজা মনে করছিল যে আবার কোনো পাগল নয় তো। সে আস্তে আস্তে এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে থিওডোরের রুমে ঢোকে আর তার নেম প্লেটটা দেখতে পায়। আর ঠিক তখনই থিওডোরের জ্ঞান ফিরে আসে। সে এলাইজার হাত ধরে বসে আর এরপর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে, আমি কোথায় আছি? তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানকার লোকেরা আমাকে আটকে রেখেছে কেন? আমার তো যুদ্ধে যেতে হবে, শত্রুপক্ষরা কাছাকাছি চলে এসেছে। এলাইজা তখন বলে যে, এখানকার লোকেরা মনে করেছে তুমি খারাপ মানুষ। আসলে সত্যি করে বলো তো, তুমি কি বাজে লোক? তুমি এখন ওহাইওর একটা হাসপাতালে আছো। আচ্ছা, তুমি কি আমাদেরকে মিথ্যা বলেছো যে তুমি একজন সৈনিক? তখন থিওডোর বলে যে, না না, আমি মিথ্যা বলবো কেন, আমি সত্যিই একজন সোলজার। তখন থিওডোর এলাইজাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, অনেক সময় কি পার হয়ে গিয়েছে? আমি কি ক্রিসমাসের ছুটিতে বাসায় এসেছি? তখন এলাইজা বলে যে, না না, সবে তো মাত্র সেপ্টেম্বর। থিওডোর তখন বলে যে, আমার যতদূর মনে পড়ে এখন তো সেপ্টেম্বর মাস না, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। তখন এলাইজা বলে যে, তুমি তো অনেক অসুস্থ, তোমাকে এখান থেকে এখন কেউ যেতে দেবে না। তো থিওডোরের পর এলাইজাকে বলে যে, তুমি প্লিজ আমাকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে পারবে? আর এরপর সে এলাইজাকে একটা চকলেট বের করে দেয় আর বলে যে, এটা আমার ওয়াইফ আমাকে দিয়েছিল।
এটা যখনই আমার কাছে থাকে আমার সঙ্গে খারাপ কিছু ঘটে না, এটাকে আমি আমার গুড লাক বলেই মনে করি। এলাইজা তখন বলে যে ঠিক আছে, এটা আমি আমার কাছে রাখছি, কিন্তু থিওডর বলে যে এর বিনিময় হলেও তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। এই পাশে একটা পুলিশ স্টেশন আছে, সেখানে স্টিফেন নামের একজন কাজ করে। তুমি যদি সেখানে গিয়ে আমার কথা বলো, সে আমাকে চিনবে আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে। এদিকে এতক্ষণে বাইরে থাকা পুলিশ জানতে পেরে গিয়েছে যে থিওডরের জ্ঞান ফিরে এসেছে, আর তখন কেবিনের ভেতরে তারা থিওডরকে ছোট্ট একটা ছেলে মানে এলাইজার সঙ্গে কথা বলতে দেখে নেয়। পুলিশ হয়তো তৎক্ষণাৎ ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু থিওডর এলাইজাকে সব কথা বুঝিয়ে বলে দিয়েছিল, আর এরপর সে নিজেই দরজাটা খুলে দেয়। একজন নার্স এসে থিওডরকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়, আর পুলিশরা এতক্ষণে ম্যারির সেই ভেঙে যাওয়া গাড়িটাকেও ঠিক করে দিয়েছে। এরপরেই ম্যারি তার ছেলেকে নিয়ে আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করে, কিন্তু এলাইজার তো থিওডরে বলা প্রত্যেকটা কথাই মনে আছে। সে ম্যারিকে বলে যে মম, আমাদের ওই লোকটাকে সাহায্য করা উচিত। আমার মনে হচ্ছে সে সত্যি কথা বলছে। যাওয়ার পথে একটা পুলিশ স্টেশন বাঁধবে, যদি আমরা ওখানে গিয়ে তার বন্ধুকে খুঁজে বের করে তার কথা বলতে পারি তাহলে হয়তোবা তার একটু উপকার হবে। ম্যারির তো তার ছেলের বলা একটা কথাও বিশ্বাস হচ্ছে না, এমনকি সে থিওডরকেও বিশ্বাস করে না। কিন্তু ছেলের জন্য মানে তাকে বিশ্বাস করানোর জন্য যে থিওডর একটা পাগল, তাই তাকে সে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে প্রথমে একজনের কাছে স্টিফেনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সেখানে থাকা পুলিশ অফিসার তখন বলে যে এখানে স্টিফেন নামের কেউই নেই। ম্যারি তখন বলে যে সরি, আসলে আমরা হয়তোবা ভুল তথ্য পেয়েছি। আর তখন এলাইজা সেখানে থাকা পুরানো ছবিগুলো দেখছিল। এগুলো ছিল 1930 সালের, আর সেখানেই একটা ছবিতে সে থিওডরকে দেখতে পায়। তখন অনেক চালাকির সঙ্গে সেই ছবিটা নিজের কাছেই রেখে দেয়, আর পুলিশ স্টেশন থেকে বাইরে বের হয়ে সে তার মাকে ছবিটা দেখায়। ম্যারি এটা দেখে তো অনেক রাগ হয়ে যায়, আর তাকে বকা দিয়ে বলে যে তুমি এভাবে পুলিশ স্টেশন থেকে কেন ছবি চুরি করে এনেছো? এটা কিন্তু মোটেও তোমার উচিত হয়নি। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি যে কোনো জিনিস না বলে তুমি নিয়ে নেবে? আর ম্যারি তো কোনোভাবেই মানছে না যে ওটা থিওডরের ছবি। ম্যারি বলছিল যে আমার মনে হয় তার দাদা হবে হয়তোবা, যে এখানে আগে চাকরি করতো, এই জন্যই তাদের চেহারা একরকম। তুমি ছবিটা এনে অনেক ভুল করেছো। অন্যদিকে দেখা যায় একটা সিক্রেট সার্ভিসের অনেকে গাড়ি নিয়ে সেই প্লেন ক্র্যাশ হওয়ার জায়গায় পৌঁছে গিয়েছে। আশেপাশের সব জায়গা তারা পুরোপুরি সিল করে দেয়, যেন সাধারণ মানুষ কোনোভাবেই এখানে প্রবেশ করতে না পারে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই প্লেন ক্র্যাশ হওয়া সম্পর্কে তারা অনেক আগে থেকেই জানতো। এই মিশনটাকে বিল নামের একজন লিড করছে, আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল নিনা। তারা মনে করছিল যে এটা হয়তোবা একটা সত্যি কাহিনী, মানে থিওডর হয়তো সত্যি সত্যি অতীত থেকে বর্তমানে চলে এসেছে। একটু পর্যবেক্ষণ করার পর বিল সেখানকার সবাইকে বলে যে ওই পাইলটের ওপর নজর রেখো, আমার মনে হয় তার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। এরপর নিনা তার পুরো টিম নিয়ে চলে যায় হাসপাতালে, আর এদিকে দেখা যায় থিওডর একজন নার্সকে মেরে সেখানে বেহুশ করে দিয়েছে, আর রুম থেকে দ্রুত বের হয়ে জামা কাপড় নিয়ে হসপিটাল থেকে পালানোর চেষ্টা করছিল। সে স্টোর রুমে গিয়ে নিজের পোশাক বদলে এখানকার স্টাফদের পোশাক পরে নেয়, যাতে করে বাইরে তাকে কেউ না ধরতে পারে। কিন্তু নিনা আবার থিওডরকে দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গে তো থিওডরের পেছনে লোকও লাগিয়ে দেয়। থিওডর বাইরে এসে মানুষদের হাতে একটা আজব যন্ত্র দেখতে পায়, মানে মোবাইল ফোন, কারণ তার সময় তো এটা ছিল না। ভিডিও কল দেখে সে মনে করেছিল যে মানুষরা হয়তো বা নিজের সঙ্গেই কথা বলছে। প্রত্যেকটা গাড়িও তার কাছে পুরো অন্যরকম লাগছিল। সে এইটুকু বুঝতে পারছিল যে কোনো না কোনো গড়বড় তো অবশ্যই আছে। আর এই দিকে দেখা যায় যেখানে এই হোলটা ক্রিয়েট হয়েছিল, মানে প্লেনটা ক্র্যাশ করেছিল, সেখানকার মাটি হঠাৎ করেই কাঁপতে শুরু করে। এরপর সেখানে একজন সায়েন্টিস্ট বিলকে বলে যে ট্রেনিংয়ে আমাদের এইসবই শেখানো হয়েছিল, যে আমরা যদি এরকম কোনো ব্যক্তি পাই তাহলে তার সঙ্গে কিভাবে ডিল করতে হবে। কিন্তু আমরা তো এটা জানি না যে আমরা যদি তাকে আবারও আগের সময় ফেরত পাঠাতে না পারি তাহলে ঠিক কি হবে। এটা শুনে বিল তখন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমার মনে হচ্ছে এই সম্বন্ধে বিল হয়তো বা তাদের থেকে একটু বেশিই জানে। তো যাই হোক, এদিকে আমরা ম্যারি আর এলাইজাকে দেখতে পাই। এলাইজা তো বারবারই তার মাকে থিওডরের কথা বলছিল, কিন্তু ম্যারি তার বলা একটা কথাও বিশ্বাস করছিল না। একে তো নিজেদের জীবন নিয়ে তারা অনেক বেশি প্রবলেমের মধ্যে আছে, তার উপর আবার উটকো ঝামেলা ম্যারি আর নিতে পারছিল না। এরপর তারা গাড়িতে তেল নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে থামে, আর এলাইজা তখন গাড়িতে একটা চিঠি খুঁজে পায়। ওটা পড়ে সে জানতে পারে যে তার মা আসলে তাকে তার আন্টির কাছে রেখে আসতে যাচ্ছে। এটা জানতে পারার পর তো এলাইজা খুবই কষ্ট পায়, আর নিজের মাকে গিয়ে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে ম্যারি নিজে অনেক কষ্টে ছিল। সে তার নিজের একমাত্র সন্তানকে বোনের বাড়িতে রেখে আসছে, কিন্তু সিচুয়েশন ম্যারিকে অনেক শক্ত করে ফেলেছে। তাকে মানুষ করতে হলে এটা ছাড়া ম্যারির কাছে আর কোনো উপায় নেই। এলাইজার বাবা অর্থাৎ ম্যারির স্বামী একজন পাইলট ছিল, আর আফগানিস্তানে যুদ্ধ করার সময় সে মারা গিয়েছিল। এরপর তারা ওখান থেকে তেল ভরে আবারও রওনা শুরু করে, কিন্তু একটু দূরে যেতে থিওডর বাইক নিয়ে এলাইজার গাড়িদের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। এলাইজা তখন তার মাকে বলে যে দেখেছো মম, তুমি তো বলেছিলে একটা কোইন্সিডেন্ট, কিন্তু আমার মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্ট। এরপর এলাইজা থিওডরকে থানা থেকে আনা সেই পুরনো ছবিটা দেখায়। এটা দেখে থিওডর বলে যে তুমি ঠিক ছবিটাই এনেছো, এটাই আমি, আর পাশেই আমার বন্ধু স্টিফেন। 12-এর পরে আমরা দুইজনই আর্মিতে জয়েন করি,
করে। এলাইজা এরপর তার মাকে বলে যে আমাদের এনাকে সাহায্য করতেই হবে মম। এবার ম্যারিও রাজি হয়ে যায় আর থিওডোরকে বলে যে বলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে। থিওডোর বলে যে আমাকে বাড়ি যেতে হবে, আমার স্ত্রী পাওলো আমার জন্য অপেক্ষা করছে। এরপর ম্যারি থিওডোরকে তার গাড়িতে করে নিয়েই রওনা হয়, কিন্তু দেখা যায় যে থিওডোরকে তো অলরেডি পুলিশরা ফলো করছিল। থিওডোরের বাড়িটা এই রাস্তায় ছিল, কিন্তু এত বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই থিওডোর ঠিকমতো চিনতে পারছিল না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর অবশ্যই তারা বাসাটা পেয়ে যায়, আর ভেতরে ঢুকেই তো তার ওয়াইফের নাম ধরে ডাকতে শুরু করে। এরপর একজন নার্স বাইরে বেরিয়ে আসে। সে বুঝতে পারছিল যে পাওলা মানে থিওডোর তার ওয়াইফের সঙ্গে দেখা করতে এসেছে। নার্স তখন বলে যে আমিই তার খেয়াল রাখি, কিন্তু আপনি যদি চান তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন। থিওডোর এরপর যখন রুমে ঢোকে তখন তাদের ছবিটা দেখতে পায় আর বুঝতে পারে যে মাঝখানে সত্যি অনেকগুলো বছর কেটে গিয়েছে। সে অনেক বছর বাড়ি আসতে পারেনি, আর এই কারণে পাওলা এখন অন্য একজনকে বিয়ে করে ফেলেছে, এমনকি সেই ঘরে তাদের বাচ্চাও আছে। এই সব কিছু দেখে তো থিওডোর অনেক কষ্ট পায়। এদিকে ম্যারি তখন থিওডোরের পেছনেই ছিল, আর এইবার সে বুঝতে পারে যে থিওডোরে বলা প্রত্যেকটা কথাই সত্যি। ততক্ষণে দেখা যায় সিক্রেট সার্ভিসের লোকেরা মিলিটারিদের সঙ্গে নিয়ে থিওডোরের বাড়িতে পৌঁছে গিয়েছে। বিল তখন বাইরে থেকে বলে যে তোমার এখান থেকে পালানোর কোনো দরকার নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা এখানে এসেছি বরং সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। তুমি এখন তোমার সময়ই নেই, পৃথিবীতে একটা পরিবর্তনের জন্য তুমি অতীত থেকে ভবিষ্যতে চলে এসেছো, তোমাকে আবারও তোমার সময় ফিরে যেতে হবে। আর তুমি যদি এখন ফিরে যেতে না চাও তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, এমনকি পুরো পৃথিবীতে ধ্বংস নেমে আসতে পারে। এই কথা বলতে বলতে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরপর আবার বিল থিওডোরকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে বলেছে দেখো তুমি কি পাওলাকে ফিরে পেতে চাও না। এই কথা শুনে থিওডোর এবার রাজি হয়ে যায়, কিন্তু এদিকে দেখা যায় যে ঘরের মধ্যে ম্যারি আর এলাইজা অলরেডি ডিসকভার করে ফেলেছে যে ওই যুদ্ধে থিওডোর মারা গিয়েছিল। মানে এখন যদি আবারও সবকিছু ঠিক করতে হয় তাহলে থিওডোরকে অতীতে গিয়ে মারা যেতে হবে। এটা দেখেই তো এলাইজা তখন ভেতর থেকে দৌড়ে বাইরে চলে আসে আর থিওডোরকে বলে যে তুমি এখান থেকে অতীতে ফিরে যাবে না, তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। আমরা নিউজে দেখেছি সেখানে স্পষ্ট লেখা আছে বার্মার ওই যুদ্ধে তুমি মারা গিয়েছিলে। এটা শুনেই তো থিওডোর এলাইজাকে নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর সিক্রেট সার্ভিসের লোকেরাও তখন তাদেরকে ফলো করে। থিওডোর তো অনেক জোরে গাড়ি চালিয়ে একটা নদীর কিনারায় এসে পৌঁছায়। এলাইজাও তখন থিওডোরের সঙ্গেই ছিল। তার অনেক ভালো লাগছিল, কারণ থিওডোরের মধ্যে এলাইজা তার বাবাকে দেখতে পাচ্ছিল। আর একটা বাচ্চার কাছে তো এটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস যে অতীত থেকে কেউ বর্তমানে চলে এসেছে, তাই এলাইজা এই বিষয়টাকে বেশ এনজয় করছিল। এরপর তার একটা ঝর্ণার কাছে চলে আসে, আর এখানে অনেক সুন্দর একটা ভবন আছে। তখন থিওডোর এলাইজাকে বলে যে যুদ্ধে যাওয়ার আগে আমি পাওলোর সঙ্গে এখানে প্রায় সময় কাটাতাম, কিন্তু এখন তো এগুলো মনে করে লাভ নেই, আমি ওই সময়টাকে বড্ড বেশি মিস করি। আসলে থিওডোর আবারও তার অতীত সময় ফিরে যেতে চাচ্ছিল যখন পাওলা তার সঙ্গে ছিল। এলাইজা তখন থিওডোরকে তার বাবার সম্পর্কে বলে যে আমার বাবাও আপনার মতো একজন পাইলট ছিলেন, সে একটা যুদ্ধে মারা গিয়েছে। আমার মনে হচ্ছে যে তুমি যে অতীত থেকে বর্তমানে ফিরে এসেছো এর পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। এরপর সে থিওডোরকে আরও বলে যে যদি তোমার অতীতে ফিরে যেতেই হয় তাহলে তুমি অবশ্যই কিছু জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যাবে আর সবসময় সতর্ক থাকবে যাতে করে তুমি সেখানে বেঁচে থাকতে পারো। এদিকে সিক্রেট সার্ভিসের লোকেরা তো ম্যারিকে তাদের সঙ্গে হেডকোয়ার্টারে নিয়ে যায়, আর এইখানে ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তখন নিনা সবাইকে বলে যে ওই লোকটা অতীত থেকে আমাদের এখানে ফিরে এসেছে, যাদেরকে আমরা রিফট বলে থাকি, আর এরকমটা কিন্তু আগেও একবার ঘটেছে। যদি আমরা এই মানুষটাকে আবার অতীতে ফেরত পাঠাতে না পারি তাহলে কিন্তু পৃথিবীর উপর ধ্বংস নেমে আসবে। বর্তমানে দেখছো না কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে, ওটার আসল কারণই হলো এই রিফট। আমাদেরকে যে করে হোক থিওডোরকে আবারও ফেরত পাঠাতে হবে, আর ঠিক ওইভাবে যেভাবে সে বর্তমান সময়ে এসেছে। আমাদের কাছে আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে, আর না হলে কিন্তু একসময় এখানে যত মানুষ আছে সবাই মারা যাবে। ম্যারির তো এই কথা শুনে খুবই চিন্তা হচ্ছিল, কারণ এলাইজা তখন থিওডোরের সঙ্গেই ছিল। এরপর দেখা যায় যে সন্ধ্যার সময় এলাইজা আর থিওডোর সিক্রেট সার্ভিসের হেডকোয়ার্টারের সামনে চলে আসে। তখন ম্যারি তাদেরকে বুঝিয়ে বলে যে দেখো তোমার এই দুনিয়া আসার পেছনে কোনো না কোনো কারণ আছে, যদি তুমি আবারও ফিরে না যাও তাহলে কিন্তু আমরা সবাই এখানে শেষ হয়ে যাব। ম্যারির কাছে এইসব কথা শুনে এবার থিওডোর রাজি হয়ে যায় আবারও তার সময় ফিরে যেতে, কিন্তু যাওয়ার আগে সে পাওলোর সঙ্গে একবার দেখা করে যেতে চায়। বাসায় যাওয়ার পর দেখতে পায় যে পাওলো এখন পুরো বৃদ্ধ হয়ে গিয়েছে, আর থিওডোরকে দেখে পাওলো অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার কাছে সবকিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছিল। এখনো পর্যন্ত তার লকেটটার ভেতরে সে থিওডোরের ছবিটা রেখে দিয়েছে, আর এরপরেই সময় চলে আসে থিওডোরের আবারও অতীতে ফিরে যাওয়ার সময় থিওডোর ম্যারিকে বলে যায় যে তুমি কিন্তু কখনো এলাইজাকে একা ছাড়বে না, অনেক লক্ষ্মী একটা বাচ্চা সে। থিওডোরের সেই ক্রাশ হয়ে যাওয়া প্লেনটাকে আবারও ঠিক করে দেওয়া হয়েছে। তাদের কাছে এখন সময় খুবই কম, তাই থিওডোর দ্রুত প্লেনের দিকে চলে যায়। বিল তখন থিওডোরকে বলে যে ভালো করে মনে করে নাও,
তুমি তোমার অতীতের কিছু এখানে ফেলে রেখে গিয়েছো কিনা, কারণ কোনো কিছু এখানে রাখা যাবে না। ঠিক তখনই থিওডোরের মনে পড়ে যায় পাওলোর দেয়া সেই চকলেট বারটার কথা, যেটা সে এলাইজাকে দিয়েছিল। সে দৌড়ে গিয়ে এলাইজার কাছে ওটা ফেরত যায়, কিন্তু এলাইজা বলে যে আঙ্কেল আমি তো ওটা খেয়ে ফেলেছি। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক টেনশনে পড়ে যায় যে এখন তাহলে কি হবে। কিন্তু থিওডোর তখন সবাইকে আশ্বাস দিয়ে বলে যে ভয় পেন না আপনারা কেউ, যেহেতু বাচ্চা ছেলেটা এটা খেয়ে ফেলেছে তাই আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এরপর সে আবারও প্লেনে গিয়ে বসে পড়ে আর সোজা ঠিক ওই সময়ে চলে যায়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেখান থেকেই সে বর্তমান পৃথিবীতে চলে এসেছিল। মেরি আর এলাইজা নিচে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, আর এলাইজার তখন থিওডোরের জন্য খুবই মন খারাপ লাগছিল। এদিকে বিল চিন্তা করেছিল যে যদি থিওডোর ঠিকভাবে না পৌঁছায় তাহলে এখানে থাকা সবাই মারা যাবে। কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে আকাশে সেই কুণ্ডলীটা নিজে থেকেই ঠিক হয়ে গিয়েছে, মানে থিওডোর হয়তো ঠিকভাবেই তার সময় পৌঁছে গিয়েছে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়, মানে তাদের সমস্ত বিপদে কেটে গিয়েছে। আর এরপর সবাই সবার গন্তব্যস্থলে ফিরে যায়। ম্যারিও আর এলাইজাকে তার কাজ ছাড়া করে না, মানে হয়তো সে এলাইজাকে আর তার বোনের কাছে রাখবে না, নিজের কাছেই রেখে দেবে। আর আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর অতীত থেকে যদি সত্যি তোমরা কিছু ফিরে পেতে চাও তাহলে কি চাও বলো তো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।